সবাইকে মার্চ ফরওয়ার্ডে স্বাগত। আমাকে শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা? বোর্ড একটু মেসেঞ্জারে লেখেন, কমেন্টে লেখেন, যাতে আমার কাছে না থাকলেও মোবাইল জাবেদ দেখে আমাকে ফোন করতে পারে। আশা করি শোনা যাচ্ছে। তো আজকে আপনাদের ভূগোলের চতুর্থ ক্লাস। আজকে ক্লাস নেব আপনাদের নদ নদী। অনেক ইম্পর্টেন্ট ক্লাস, শুধু প্লিজ জন্য না, এর সাথে লিখিততে আপনাদের একটা প্রশ্নের মানে একটা ধারণা পাবেন। ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য, রিটেনে একটা প্রশ্ন আসে, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করুন। সেই বিষয়টা আর কি এই নদ নদী না জানলে পারে ওই জিনিসটা ক্লিয়ার পাওয়া যাবে না। যার কারণে খুব ডিপলি আজকের এই ক্লাসটা দেখবেন এবং লিখবেন। তো আমরা প্রথমে মানে নদ নদী এই বিষয়টা একটু জানবো। নদ নদী, বুঝতে পারছেন? নদ হচ্ছে পুরুষবাচক শব্দ। নদ কি শব্দ? পুরুষবাচক শব্দ। অকারান্ত। উদাহরণ ব্রহ্মপুত্র। ক্লিয়ার? নদীর শাখা, যে নদীর শাখা নেই তাকে নদ বলে, যে নদীর শাখা আছে তাকে নদী বলে। এই সমস্ত বিষয় ভুলে যান, এটা গ্রামেটিক্যাল ব্যাপার। বাংলা স্ত্রী বা নারীবাচক শব্দ। আর দীর্ঘ ই এরস্বই ই কারান্ত। পদ্মা, যমুনা। তাহলে একটু সহজে দেখেন, নদ হচ্ছে পুরুষবাচক শব্দ, অক্রান্ত শব্দ। তো যার দেখবেন যে পুত্র, পুত্রতে কি আছে? তোয়া যোগ র, পুত্র। র যদি ভাঙি, র যোগ অ, তাহলে এই অক্রান্ত। আর যমুনা, নোয়া না সমান সমান নোয়া যোগ আ, না। ঠিক আছে? না, নোয়া যোগ আ, না। তাহলে বুঝতে পারছেন নদ এবং নদী। তবে হ্যাঁ, দুটো জিনিস একটু ব্যতিক্রম আছে। এক হচ্ছে আপনার আড়িয়াল খা। আড়িয়াল খা একটা নদী, বুঝতে পারছেন, যদিও এটা আক্রান্ত। আর হচ্ছে নীল নদ। নীল নদ এটা স্ত্রীবাচক শব্দ, কিন্তু এটা হলো আপনার নদ। আর আড়িয়াল খা হচ্ছে পুরুষবাচক শব্দ, বাট কিন্তু এটা নদী। হ্যাঁ, এই দুটো একটু মনে রাখবেন। নীল নদ হচ্ছে, নীল হচ্ছে গিয়া স্ত্রীবাচক শব্দ, বাট এটা অক্রান্ত বিধায় এটা হচ্ছিল কি নদ। আর আড়িয়াল খা পুরুষবাচক শব্দ, এটা আক্রান্ত হলে পারেও এটা নদী। ক্লিয়ার? এবার আসি ভাই ছোট ছোট কিছু বিষয় যেগুলো জানার দরকার, সেটা তো দেখি। প্রথমে আসি নদী কাকে বলে। হ্যাঁ, নদী, নদীর সংজ্ঞা হচ্ছে, এটুকু মাথায় রাখবেন, উৎপত্তি স্থল এবং পতন স্থল লাগবে নদী হতে গেলে।
এর পরবর্তীতে উঁচু পর্বত, মালভূমি বা উঁচু স্থান, প্রায় হিমালয় থেকেই গঙ্গা যমুনা সরস্বতী উঁচু জায়গা থেকে উৎপত্তি হয়েছে। তাহলে উঁচু স্থান, উঁচু পাহাড় পর্বত মালভূমি বা উঁচু স্থান হতে, ক্লিয়ার, বৃষ্টি, প্রসাবন, প্রসাবন মানে স্রোতধারা, হিমবাহ বা বরফ গলা পানির ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারা, দেখা যাচ্ছে এই জায়গা থেকে একটু বরফ গলিয়ে গেছে, এখান থেকে একটু ঝর্ণা আইছে, এই দুটো মিলে ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারা যখন মিলিত হয়ে মাধ্যাকর্ষণ জনিত শক্তির কারণে উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে বা সমভূমির ভিতর দিয়ে, সমভূমি বা নিম্নভূমির ভিতর দিয়ে অপর কোন হ্রদ, সাগর বা মহাসাগরে পতিত হয়, তাকে নদী বলে। আরেকবার একটু ক্লিয়ার করি, উঁচু পাহাড় পর্বত প্রশবন, উঁচু পাহাড় পর্বত বা উঁচু স্থান হতে বৃষ্টির পানি, তারপর হিমবাহ, বরফ গলা পানি, প্রশবন, ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারা যদি মিলিত হয়ে মাধ্যাকর্ষণ জনিত শক্তির কারণে সমভূমি বা নিম্নভূমি দিয়ে অপর কোন হ্রদ, জলাশয় বা সাগর মহাসাগরে পতিত হয়, তাকে নদী বলে। বিষয়টা ক্লিয়ার? এখন নদীতে তো বুঝলাম, এর পরবর্তীতে নদীর পরে হচ্ছিল নদী উৎস। নদী উৎস, নদী উৎস কাকে বলে? নদী যেখান থেকে উৎপত্তি হয় তাকে নদী উৎস বলে। তাহলে নদী উৎস কাকে বলে? নদী যেখান থেকে উৎপন্ন হয় তাকে নদী উৎস বলে। আর যেখানে পতন হয়, নদীর যেখানে পতন হয় সেখানে বলা হয় মোহনা। তাহলে নদী যে জায়গা এসে সাগর বা মহাসাগরে বা হ্রদে পতিত হয় তার নাম কি? মোহনা। এবার এটা হচ্ছে খাড়ি। যদি খাড়ি বলি কাকে বলবো? বলবো কি নদীর অধিক বিস্তৃত মোহনাকে খাড়ি বলে। অর্থাৎ মোহনাটা যদি অনেক জায়গা নিয়ে হয় তখন তাকে খাড়ি বলে। তাহলে বিস্তৃত মোহনা, বিস্তৃত মোহনা বা খাড়ি একই জিনিস। আর মোহনা মানে পতন স্থল। ক্লিয়ার? এবার মনে করেন এই যে আবার এই জায়গা দিয়ে আরেকটা নদী গেছে, হ্যাঁ, এখানে পতিত হয়েছে। দুই নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। তাহলে একে নদী, দুয়ে নদী উৎস, তিনে মোহনা, চারে খাড়ি, পাঁচে দোয়াব। দুই নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হয়। ঠিক আছে? এবার এই জায়গার একটা নদী এই জায়গায় আসিয়া মিলিত হয়েছে, এর নাম হচ্ছে নদী সঙ্গম। নদী সঙ্গম, দুটি নদী যখন দুই বা ততোধিক নদীর মিলন স্থলকে নদী সঙ্গম বলে। এখান দিয়ে আরেকটা নদী এসে এখানে মিলিত হতে পারে, এর নাম হচ্ছে নদী সঙ্গম। ঠিক আছে? নদী সঙ্গম। এরপর উপনদী, এখান দিয়ে বুঝাই, ধরেন একটা নদী এখান দিয়ে এসে এই জায়গা দিয়ে শুরু হয়, ওখান থেকে একটা নদী এসে এই নদীতে মিশছে, এটা হচ্ছে উপনদী। আর এই নদী থেকে বেরোয় যাইয়া অন্য জায়গা পতিত হয়েছে, এর নাম হচ্ছে শাখা নদী। শাখা নদী। আর এটা হচ্ছে উপনদী। হ্যাঁ, উপনদী, শাখা নদী। এখন উপনদী আর শাখা নদীর মধ্যে একটু ডিফারেন্সটা বলে দেই ভাই। এই উপনদী দিয়ে এর শাখা নদীও হতে পারে। এই নদীর উপনদীটা সাধারণত ছোট, অর্থাৎ একটা নদী এসে যখন একটা নদীতে মিলিত হয়, আর একটা নদী যখন মূল নদী থেকে মানে মূল নদী থেকে বেরিয়ে যায় এবং নিজেই একটা নদীর আকৃতি ধারণ করে, তাকে শাখা নদী বলে। যদি উদাহরণ দেই কিরকম, ধরেন আমার নিজের সন্তান, এটা হচ্ছে আমার শাখা নদী। ক্লিয়ার?
এবার আমি আরেকটা বিয়ে করলাম, ওই বোর আছে দুটো বাচ্চা, ওই দুটো বাচ্চা হচ্ছে আমার উপনদী, অর্থাৎ আমার হলো, আশা করি বুঝতে পারছেন। তাহলে শাখা নদী আর মূল নদী, শাখা নদী মূল নদী থেকে যে নদী বেরিয়ে যায়, ঠিক আছে, তাকে শাখা নদী বলে। আর উপনদী হচ্ছে কোন ছোট নদী যদি কোনো বড় নদীতে এসে মিলিত হয় তাকে উপনদী বলে। এবার এই যে খাত উপত্যকা, মানে একটা খাত আছে যে প্রাকৃতিক খাত দিয়ে আর কি পানিতে যাচ্ছে, ওই খাতটাকে বলা হয় নদী উপত্যকা। নদী উপত্যকা অর্থাৎ যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় নদী উপত্যকা। আর নদী উপত্যকার তলদেশ অর্থাৎ এই যে মাঝখানে যে খালটা এর নিচে তার নাম হচ্ছে নদী গর্ভ, ঠিক আছে। তাহলে নদী উপত্যকা যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তার নাম নদী উপত্যকা, আর এই নদী উপত্যকার তলদেশকে নদী গর্ভ বলে। এবার যদি বলি নদী অববাহিকা, নদী যদি উঁচু মানে উৎপত্তি স্থল থেকে আপনার পতন স্থল পর্যন্ত, মানে উৎপত্তি স্থল থেকে শাখা প্রশাখা নিয়ে যে সকল অঞ্চল দিয়ে সাগর বা মহাসাগরে পতিত হয় সেই সমস্ত অঞ্চলকে নদী অববাহিকা বলে। অর্থাৎ এই যে একটা নদী, এর শাখা নদী উপনদী এগুলো মিলিয়ে একটা জায়গা পতিত হয়েছে সাগর বা মহাসাগরে, এই শাখা প্রশাখা যে অঞ্চল দিয়ে প্রবাহিত মিলিত হয়েছে তারে নদী বলা হয় নদী অববাহিকা, ঠিক আছে। এবার দুটি প্রশ্ন অনেক সময় আসে, নদী শিকস্তি, নদী শিকস্তি এই যে আমাদের ধরেন পদ্মা নদী, পদ্মায় এই যে ভাঙে ভাঙে এবারের আগের বার পদ্মার বন্যায় বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে একদমই হয়ে গেছে। এরপর মনে করেন কারো বাড়ি আর কি ভেঙে গেল, সেই যাদের ভেঙে যায় তাদেরকে নদী শিকস্তি বলে। অর্থাৎ নদী ভাঙনের পর সর্বশান্ত জনগণ, নদী ভাঙনের পর সর্বশান্ত, শিকস্তি স আছে, সর্বশান্ততে স আছে, ঠিক আছে, সর্বশান্ত, সর্বশান্ত। আর নদী পবস্তি পচাকাম, অর্থাৎ নদী শুকিয়ে গেলে যারা নদীর চর দখল করে তাকে নদী পয়স্তি বলে বা তাদের নদী পয়স্তি বলে। পচা চতে চর দখল, মনে থাকবে, নদী শুকিয়ে যাবার পরে যারা নদীর চর দখল করে তাদেরকে নদী পয়স্তি বলে। তাহলে আশা করি জিনিসগুলো একটু মাথায় রাখবেন, অনেক সময় পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তাহলে নদী যেখান থেকে উৎপন্ন হয় তাকে উৎস বলে, নদী উৎস, যেখানে পতিত হয় সেখানে মোহনা বলে। দুই নদীর বা তিন নদীর সঙ্গম স্থল যেখানে মিলিত হয় তাকে নদী সঙ্গম বলে। বিস্তৃত মোহনাকে খাড়ি বলে। মূল নদী থেকে যে নদী বেরিয়ে যায় তাকে শাখা নদী বলে। ছোট একটি নদী যদি মূল নদীতে এসে মিলিত হয় তাকে উপনদী বলে। নদী যেখান দিয়ে যে খাত দিয়ে প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে। নদী উপত্যকার তলদেশকে নদী গর্ভ বলে। দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে। নদীর শাখা প্রশাখা নদীর শাখা প্রশাখা সহ যে অঞ্চল দিয়ে সাগর বা মহাসাগরে মিলিত হয় তাকে নদী অববাহিকা বলে। নদীর ভাঙনের ফলে সর্বশান্ত জনগণকে নদী শিকস্তি বলে। নদী শুকিয়ে গেলে পারে যে চোয়ার জাগে, এই চোয়ার দখল করে যারা তাদেরকে নদী পয়স্তি বলে। আর নদী বলে উঁচু পাহাড় পর্বত প্রশোভন থেকে বরফ বৃষ্টি হিমবাহর ছোট ছোট ক্ষুদ্র জলধারা যদি প্রাকৃতিক খাত দিয়ে মাধ্যাকর্ষণ জনিত শক্তির কারণে সমভূমি বা নিম্নভূমি দিয়ে অপর কোন সাগর মহাসাগর বা হ্রদে পতিত হয় তাকে বলা হয় নদী। একদম ক্লিয়ার, মুছে ফেলি।
तेरी चले तेरी बानी। এবার ভাই বাংলাদেশে কয়টা নদী আছে এইটা একটু ক্লিয়ার করে বলি। উত্তরবঙ্গ থেকে রংপুর বিশ্ববিদ্যালয়ের একজন স্যার তুহিন অদূত, ওনার লেখাগুলো আপনারা পেপারে পড়বেন, নদী সম্পর্কে অনেক কিছু জানবেন। এখনো কতটি অভিন্ন নদী, ঠিক আছে, এটা প্রকাশ করতে পারেনি। ভাই রে ভাই, কারেন্ট চলে গেছে, কি করা যায়? লাইট আছে নাকি? আমার একটু দেখা যায় না ভাই, আসলে কি অন্য রুমেই লাইট আছে তো, চার্জার লাইট নাই। আমি আপনাদের সাথে বলি, 1000 আগে 1300 নদী ছিল, শুকাই শুকাই 1000 নদী হয়েছে। এরপর উইকিপিডিয়া বলছে 800 নদী আছে, এনসাইক্লোপিডিয়া বলছে 700, পাউবো পানি উন্নয়ন বোর্ড বলছে 310টা নদী আছে এবং প্রচলিত 230টা নদী। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনার পরীক্ষা আসলে 310 বলবেন, যেহেতু পানি উন্নয়ন বোর্ডের এটা স্বীকৃত। তবে আস্তে আস্তে এই নদীগুলো কিন্তু ভাই শুকাই যাচ্ছে। হ্যাঁ, এই শুকাই যাচ্ছে, এই কারণে এক সময় নদী নালা বেষ্টিত, আর একটু দূরে নদী নালা বেষ্টিত বাংলাদেশ হয়ে যাবে রাস্তাঘাট বেষ্টিত বাংলাদেশ। হ্যাঁ, এটা অবশ্য উন্নয়নেরই, তবে নদীকে বাঁচিয়ে রাখতে হবে ভাই, নদী থেকে অক্সিজেন বের হয়। একবার বিসিএস এর রিটেন পরীক্ষায় ছিল নদীর অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো, তখন এই তথ্যগুলো, ওই নদীর চিত্রগুলো সুন্দর করে এঁকে যদি না দেখান তাহলে কিন্তু আপনার ক্লিয়ার আসবে না। এবার একটু আসি 54 আর 357। হ্যাঁ, এইভাবে মনে রাখেন, 54, 357 ভারত মায়ানমার অভিন্ন, অর্থাৎ ভারতের সাথে 54টি অভিন্ন নদী আছে, মায়ানমারের সাথে 3টি অভিন্ন নদী আছে। আর মোট অভিন্ন নদী মানে অন্য দেশের এবং আমাদের দেশের যে নদী তার নামই অভিন্ন নদী। এই মায়ানমারে হচ্ছে মা সা না, মায়ানমারের সাথে মাতামুহুরি সাঙ্গু নাপ, কোন জায়গায় 63 পাইছি, 56 পাইছি, এত কিলোমিটার নাপ নদীর দৈর্ঘ্য। হ্যাঁ, ভারত বাংলাদেশ এবং ভারতকে পৃথক করে, মায়ানমারকে পৃথক করে নদীর নাম হচ্ছে নাপ, মনে থাকার জন্য আমার ক্লাসে আর কি আপনাদের দেখিয়েছি। হ্যাঁ, তাহলে এই যে 57, আবার আরেক জায়গায় আছে 58টি, ঠিক আছে, যদি 58 হয়ে যায় তাহলে এই জায়গায় এক যোগ হবে 55, আর মায়ানমারের সাথে 3টে ঠিকই থাকবে। এখন এই ইসে 58টি হচ্ছিল বাংলাপিডিয়া, এই তথ্য দেয়া বাংলাপিডিয়া। হ্যাঁ, আর এটা হচ্ছিল 57টি হচ্ছিল গিয়া যৌথ নদী কমিশন, ভারত বাংলাদেশ আর কি যৌথ নদী কমিশনের তথ্য। তাহলে কিন্তু দুটোই আর কি মানে ইম্পর্টেন্ট, যে 57টা যৌথ নদী কমিশন বলছে আর 58টা বলছে গিয়া আপনার বাংলাপিডিয়া। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে মায়ানমারের সাথে আমাদের কয়টা নদী আছে? মায়ানমারের সাথে আছে আমাদের 3টা নদী, মাতামুহুরি, নাপ আর হচ্ছিল সাঙ্গু, 3টি নদী। হ্যাঁ,
এই যে একটু জেলাটার নাম লিখি, রাঙ্গামাটি, সাঙ্গু, বান্দরবান, বান্দরবান আর নাম হচ্ছে কক্সবাজারে। হ্যাঁ, রাঙ্গামাটি আর হচ্ছিল গিয়া বান্দরবান আর হচ্ছিল গিয়া নাপ কক্সবাজারে। তাহলে মুছে ফেলি। আর কিছু তথ্য একটু স্ক্রিনশট দেন ভাই। কারেন্ট চলে গেছে, আমি কি করব? কারেন্ট চলে গেলে যদি অন্ধকার থাকে তাও কিন্তু ক্লাস নেওয়ার সিস্টেম আছে, শুধু বলে যাব আর আপনারা শুনবেন। ঠিক আছে, এবার একটু টেকনিক আকারে শিখাবো। একটা দ্বীপে একটা বক থাকে, সে দিনে এসে ছোট কিন্তু গভীর দুঃখকে চিরদিনের জন্য নিয়ে যায়। একটা দ্বীপে একটা বক থাকে, এই যে দ্বীপে একটা বক রয়েছে, দিনে এসে ওই বকটা একটা মানুষের ছোট কিন্তু গভীর দুঃখ চিরদিনের জন্য নিয়ে যায়। দ্বিতীয় হচ্ছে দীর্ঘতম, একসাথে মনে রাখা, পথে প্রশস্ততম, বতে বড়, ক্ষতে খরস্রোতা, দীর্ঘ পথ অতিক্রম করেছে। এরপরে হচ্ছে নাব্য নদী, ছোট নদী। এরপরে গভীরতম নদী। তারপরে চির যৌবনা। আর দুঃখ বলতেছি, এটা একটু পরে বলি। দীর্ঘতম, প্রশস্ততম, বড় বা বৃহত্তম, 1 2 3। এর পরবর্তীতে হচ্ছিল গিয়ে আপনার চির যৌবনা নদী। ব্যাপারটা বুঝতে পারছেন? কয়টা? 1 2 3 4। এই চারটের উত্তর হচ্ছে মেঘনা। মানে যা হোক মেঘনা দাগাবেন। মেঘনা মেঘনা মেঘনা, চির যৌবনা মেঘনা। নাব্য নদী পদ্মা। নাব্য নদীটা উত্তর হচ্ছে পদ্মা। খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। দীর্ঘতম পথ অতিক্রম করেছে ব্রহ্মপুত্র, বা দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র, এটাও মাথায় রাখবেন। ছোট নদী গোবরা। গভীরতম মানে ডিপ, গভীরতম নদী হচ্ছে মেঘনা। তাহলে তো সবই মেঘনা। হ্যাঁ, গোবরা। হ্যাঁ, গোবরা হচ্ছে 4 কিলোমিটার। তেতুলিয়া, পঞ্চগড়। তেতুলিয়া পঞ্চগড়ে অবস্থিত এটা। ভাই একটু মাথায় রাখবেন, নদী কিন্তু প্রাকৃতিক খাত হতে হবে, বাট আপনি যদি মানে নিজে কাটেন সেটা কিন্তু খাল হয়ে গেল। ব্যাপারটা বুঝছেন? তাহলে আমার দীর্ঘতম নদীর নাম কি? মেঘনা, 330 কিলোমিটার দীর্ঘতম নদী কি? মেঘনা। এর পরবর্তীতে কোনটা? গভীরতম, 27 মিটার গভীরতা। আর প্রশস্ত 13,000 এত মিটার। তাহলে দীর্ঘতম নদী হচ্ছিল গিয়া মেঘনা, 330 কিলোমিটার। প্রশস্ততম মেঘনা, বৃহত্তম মেঘনা, কর্ণফুলী হচ্ছে খরস্রোতা নদী। হ্যাঁ, দীর্ঘতম পথ অতিক্রম করেছে ব্রহ্মপুত্র, বা দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র। নাব্য নদী। প্রশ্ন জাগতে পারে নাব্য কি? হ্যাঁ, নাব্য মানে এরকম বিষয়টা যে পানির প্রবাহটা ভালো। হ্যাঁ, প্রবাহটা ভালো। অনেক সময় দেখা যাচ্ছে এই পদ্মা সেতুতে নাব্যতা রক্ষার জন্য, এই পদ্মা সেতু যখন তৈরি করা হয়, নাব্যতার রক্ষার জন্য কিন্তু অনেক কিছু করা লাগছে। তারপরেও
এখান দিয়ে স্রোত মানে ভালো হওয়ার বিদায় চার কোনা দেখবেন সিমেন্টের ইদে এগুলো ফেলাইয়া মানে ওই ইটা মানে ই করছে, পানির প্রবাহটারে একটু আটকাইছে, তারপরে গুলো কিন্তু পিলার গুলো ই করছে, অর্থাৎ পানির প্রবাহটা ভালো। এটা হচ্ছে পদ্মা নদী, ব্যাপারটা বুঝতে পারছেন? সরি, নাব্য নদী। তাহলে আমি আশা করি বুঝতে পারছেন, আমি মুছে ফেলি। এবার ভাই দুই একটা জিনিস আপনাকে একটু তথ্য দেওয়ার জন্য, জেআরসি এটা 1972 জয়েন্ট রিভার্স কমিশন, জয়েন্ট রিভার্স কমিশন বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় এই বাংলা মানে জয়েন্ট রিভার্স কমিশন আর কি গঠন করছে, যেহেতু ভারতের সাথে তো আমাদের নদী বেশি, বুঝতে পারছেন? 1972 সালে এটা গঠন করছে বন্যা নিয়ন্ত্রণ এবং নদীর নাব্যতা রক্ষার জন্য মূলত এই জেআরসি গঠন করা হয়। হ্যাঁ, আরেকটা হচ্ছিল গিয়া RRI রিভার রিসার্চ ইনস্টিটিউট, এই জায়গায় এস নাই, রিভার রিসার্চ ইনস্টিটিউট, এটা 1977 সালে হ্যাঁ ঢাকায় স্থাপন করা হয়। পরবর্তীতে এই ফরিদপুরের হারুকান্দি, ফরিদপুরের হারুকান্দিতে এটা স্থানান্তরিত করা হয়। এটা পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন। এর সদর দপ্তর বর্তমানে গিয়া ভাঙ্গা হারুকান্দি ফরিদপুর, যদি সংক্ষেপে আসে তাহলে হারুকান্দি ফরিদপুর, ঠিক আছে? এর প্রথম সদর দপ্তর ছিল কিন্তু ঢাকায়। এটা পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন, এইটুকু আর কি জানলেই হবে। এবার ওই নদী, বড় বড় নদীগুলো একটু কারেন্ট আসলে ভালো হইতো, বুঝছেন? কি করব, কয়েকটা প্রশ্ন জানেন যে ভারত, চীন এবং বাংলাদেশের মধ্যে চীনের তিব্বত, তিব্বত মানে চীন, ভারত আর বাংলাদেশ, এই তিন দেশ দিয়ে হয়েছিল গিয়ে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, ক্লিয়ার? এবার নেপাল, ভারত, বাংলাদেশ, নেপালে যে হিমালয়, এটা গঙ্গা বা পদ্মা। তাহলে নেপাল, ভারত, বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে কোনটা? গিয়ে আপনার গঙ্গা বা পদ্মা। আর একটা ভুটান, ভারত, বাংলাদেশ, দুধকুমার, দুধকুমার প্রবাহিত হয়েছে, বুঝছেন? এই তিনটে প্রশ্ন একটু জানিয়ে রাখেন, তাহলে তো হয়ে যাবে। এবার আস্তে আস্তে ভাই, ভাবছিলাম কারেন্ট আসলে কি করব, কিন্তু শুরু করি। প্রথমে গঙ্গা বা পদ্মা নদীর উৎপত্তি, গঙ্গা বা পদ্মা নদীর উৎপত্তি আমি ভাই যেভাবে চিত্র এঁকে দেবো এইটা কারেক্ট, ক্লিয়ার? আর কোনো গাইড গুইড কিছু দেওয়া লাগবে না, বেশিরভাগ গাইডে ভুল আছে। এই যে এই যে এই যে যমুনেত্রী, গঙ্গোত্রী, বান্দারপুর, এটা হচ্ছে গিয়া
3892 হলো 6387 ভাগীরথী। এইটা হচ্ছিল গিয়া নন্দা দেবী ত্রিশূল কামেট অলকানন্দা ধৌলি গঙ্গা নন্দাকিনী মন্দাকিনী পিণ্ডর। মুর্শিদাবাদ গঙ্গা ভাগীরথী হুগলি। গঙ্গা ওই পর্যন্ত দেখেন, ঠিক আছে। একটু দেখেন, এই তিনটা হচ্ছে হিমালয়ের উঁচু জায়গা। এই গাঙ্গোত্রী হিমবাহ, এটা হচ্ছে গাঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নদীর উৎপত্তি। আর যমুনেত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি। ক্লিয়ার? এবার এই ভাগীরথী এবং অলকানন্দা দুটি নদী, এই অলকানন্দা আবার ধৌলি গঙ্গা, নন্দাকিনী, মন্দাকিনী, পিণ্ডর, এই যে 1 2 3 4টে নদী এই অলকানন্দার সাথে মিশেছে। এই অলকানন্দা দেবপ্রয়াগে ভাগীরথীর সাথে মিশেছে। তাহলে এই ভাগীরথী মানে গঙ্গার এই দেবপ্রয়াগে কয়টা মিশছে? 4টা, 5টা, 6টা। এই 6টার জলধারা হচ্ছে গঙ্গা। এর সাথে যমুনা এসে গঙ্গা যমুনা সরস্বতী এই ত্রিবেণী বলে। মানে এই সরস্বতীটা এখানে ইম্পর্টেন্ট না। গঙ্গা এবং যমুনা মিলিত হয়েছে এই এলাহাবাদে মিলিত হইয়া এই মুর্শিদাবাদ গঙ্গা নামে আসে। হ্যাঁ, যমুনা নাম ধারণটা হয় না। এই কারণে বেশিরভাগ টিচার বলেন, গাইড দেখবেন কি গঙ্গা যমুনা মূলত একই নদী, এই শব্দটা বোঝায়। কিন্তু আসলে একই নদী কোন জায়গা থেকে এক হইছে এইটা ক্লিয়ার না। এই কারণে এটার উৎপত্তি কিন্তু গাঙ্গোত্রী হিমবাহ আর যমুনাত্রী হিমবাহ, মানে আলাদা আলাদা জায়গা, জিনিসটা বোঝেন। এটা কিন্তু এই ভারতীয় নদীর চিত্রেও আপনি কিন্তু এইভাবে দেখবেন। তাহলে আমরা বলতে পারি যে গঙ্গা নদী এরকমই বলতে পারেন, গঙ্গা নদী মূলত এই হিন্দুরা বিশ্বাস করে ভাগীরথী নদী থেকেই উৎপত্তি। গঙ্গা নদী মূলত ভাগীরথী নদী থেকেই উৎপত্তি, কিন্তু গঙ্গা নদী মূলত ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলিত স্রোতধারা গঙ্গা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয় এবং এলাহাবাদে এসে যমুনা নদীর সাথে মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করে। অলকানন্দা 1 2 3 4 5টা 4টা নদীর স্রোতধারা, তার মানে গঙ্গা 6টা নদীর স্রোতধারা। নন্দা দেবী ত্রিশূল কামেট এগুলো পর্বত মানে উঁচু, মানে এই নন্দা দেবী ত্রিশূল কামেট এগুলো সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। আমাদের যেমন হিমালয় এভারেস্ট আছে না, এভারেস্ট থাকলে কিন্তু ওই হতো এই গাঙ্গোত্রী হিমবাহ
গাঙ্গোত্রী হিমবাহ থেকে, মানে এটা উঁচু জায়গা, আর যমুনাত্রী হিমবাহ থেকে এই উঁচু জায়গা থেকে উৎপত্তি হয়েছে। তাহলে এলাহাবাদের পরবর্তীতে গঙ্গা নামে মুর্শিদাবাদ পর্যন্ত আসে। কোন পর্যন্ত আসে? মুর্শিদাবাদ পর্যন্ত আসে। মুর্শিদাবাদে এসে গঙ্গা নদীর দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি ভাগ বাংলাদেশের দিকে ধাবিত হয়, অন্য ভাগ ভাগীরথী নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, পরবর্তীতে হুগলি নামে এই বঙ্গোপসাগরে মানে এই যারে কয় পতিত হয়। তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত পেলাম, ঠিক আছে? গঙ্গা নদী জিনিসটা বোঝেন। এখন গঙ্গা নদী বাংলাদেশে এই যে একটু মাথায় রাখেন যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ দিয়ে, আগে রাজশাহী জেলার ওখান দিয়ে, এখন বেশিরভাগ তথ্য শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ দিয়ে পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করে। কি নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করে? পদ্মা নাম ধারণ করে। এখন কিন্তু ওই পদ্মার ওখান থেকে একটু কাটবো, একটা বোর্ডে দেখানো সম্ভব না দেখে আপনারা স্ক্রিনশটটা দেন। আমি আরেকবার একটু বলি আর আপনারা স্ক্রিনশট দেন এবং জিনিসটা বোঝেন। গঙ্গা নদী মূলত গাঙ্গোত্রী এবং অলকানন্দার ভাগীরথী এবং অলকানন্দার মিলিত স্রোতধারা। অলকানন্দা, ধৌলিগঙ্গা, নন্দাকিনী, মন্দাকিনী এবং পিণ্ডর নদীর মিলিত স্রোতধারা। গঙ্গা নদী এলাহাবাদে এসে যমুনা নদীর সাথে মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করে এবং গঙ্গা নাম ধারণ করে মুর্শিদাবাদ জেলা পর্যন্ত আসে। মুর্শিদাবাদ জেলায় এসে গঙ্গা নদী দুটি ভাগে ভাগ হয়। একটি ভাগ মুর্শিদাবাদের দক্ষিণ দিক দিয়ে ভাগীরথী এবং হুগলি নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মানে পতিত হয়। অন্য ভাগ গঙ্গা নামে বাংলাদেশের অদূরে আসে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দিয়ে গঙ্গা নদী পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে। গঙ্গা নদী পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে। তাহলে একটু মুছে ফেলি, হ্যাঁ। এই যে গিয়া গঙ্গা ঢোকছে পদ্মা নামে, হ্যাঁ। এই জায়গাটার নাম, এই জায়গাগুলো দেখবেন, এগুলো বইতে আর কি পড়া লাগবে না, কোন নদী কোন জায়গা মিলিত হয়েছে আমতানে, এগুলো পরিশ্রম করার কোন লাভ আছে? শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, হ্যাঁ। এখন নাম অবশ্য নবাবগঞ্জ। এরা কুষ্টিয়া জেলার, এই যে কুষ্টিয়া জেলার উত্তর দিক দিয়ে প্রবাহিত হয়ে এটা হচ্ছে কুষ্টিয়া লিখলাম, কুষ্টিয়া জেলার উত্তর দিক দিয়ে প্রবাহিত হয়ে পদ্মা নদী রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা দৌলতদিয়া নামক স্থানে যমুনার সাথে মিলিত হয়। এই যমুনা আবার আলাদা, এটা ব্রহ্মপুত্রের আর কি ধরেন শাখা নদী, বা ব্রহ্মপুত্র বাংলাদেশে এসে যমুনা নাম ধারণ করছে। ব্রহ্মপুত্রের শাখা নদী ধরতে পারেন, হ্যাঁ। 1787 সালে ভূমিকম্পের ফলে যেটা হয়। এই পদ্মা যমুনার মিলিত স্রোতধারা পদ্মা নামে। তাহলে পদ্মা যমুনা মিলিত হলো কোথায়? রাজবাড়ী জেলা গোয়ালন্দ থানা দৌলতদিয়া, ওই অপর সাইডে হচ্ছে মানিকগঞ্জ জেলা। ক্লিয়ার? এবার এই পদ্মা যমুনা মিলিত স্রোতধারা পদ্মা নামে চাঁদপুর জেলায়, বুঝতে পারছেন? চাঁদপুর আসা মেঘনার সাথে মিলিত হয়, মেঘনার সাথে মিলিত হয়েছে। মেঘনার সাথে মিলিত হয়ে পদ্মা মেঘনা লোয়ার নদী নামে বঙ্গোপসাগরে পতিত হয়।
বাস, শুধু আমি কিন্তু পদ্মা একদম পরবর্তীতে একদম ক্লিয়ার করে আপনার মানে সব নদীগুলো একসাথে মিলাবো, একটু মাথায় রাখেন। তাহলে গঙ্গা নদী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ দিয়ে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করে। পদ্মা যমুনা কুষ্টিয়া জেলার উত্তর দিক দিয়ে পদ্মা প্রবাহিত হয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলত দিয়া নামক স্থানে যমুনার সাথে মিলিত হয়। পদ্মা যমুনার মিলিত স্রোতধারা পদ্মা নামে চাঁদপুরে এসে মেঘনার সাথে মিলিত হয়। ঠিক আছে, চাঁদপুরে এসে মেঘনার সাথে মিলিত হয়। পদ্মা মেঘনার মিলিত স্রোতধারা মেঘনা নামে, মেঘনা লোয়ার নদী নামে বঙ্গোপসাগরে পতিত হয়। এই জিনিসটা আগে ক্লিয়ার করে বোঝেন। আমার একটু পানি দাও। এখন একটু করে ফেলেন, স্ক্রিনশট দিয়ে ফেলেন, আর একটু আঁকে ফেলেন। আঁকে ফেললে পরেই পরে বই থেকে মিলিয়ে নিয়েন, যে কোনো গাইড থেকে দেখবেন মিলে গেছে। দুপুরে ভাই 2.5 ঘন্টা ক্লাস নিছি, বুঝছেন? এখন কষ্ট হয়ে যায় 2.5 ঘন্টা বক বক করা একা একা। আর এমনি ম্যানুয়াল ক্লাস হলে আপনারা একটু কথা বলতেন, আমি একটু রিল্যাক্স নিতাম, এইভাবে আর কি চলতো। তো কি আর করার আছে। তাহলে এটা মুছে ফেলি। এবার আমি যমুনা, যে কাহিনী শেষ। অসংখ্য ধন্যবাদ। তোমার মোবাইল নিয়ে যাও। বাস আইছে রে ভাই, কারেন্ট চলে আসছে। এবার সুন্দর করে শিখবো আমরা। তাহলে মুছে ফেলি। আরেকবার একটু বলি, গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ এসে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে। পদ্মা যমুনা মিলিত স্রোতধারা রাজবাড়ী গোয়ালন্দ থানা দৌলতদিয়া নামক স্থানে মিলিত হয়। পদ্মা যমুনার মিলিত স্রোতধারা পদ্মা নামে চাঁদপুরে এসে মেঘনা নদীর সাথে মিলিত হয়। পদ্মা মেঘনার মিলিত স্রোতধারা মেঘনা লোয়ার নদী নামে বঙ্গোপসাগরে পতিত হয়। এবার আমরা শিখবো যমুনা নদী, যমুনা বা ব্রহ্মপুত্র নদী। এইটা একটু দেখবো যে কি অবস্থা। তিব্বত, তিব্বতের হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপত্তি। উৎপত্তি স্থলের নাম জাংপো। উৎপত্তি স্থলের নাম কি? জাংপো। এই জায়গায় অরুণাচল আছে, অরুণাচলে এসে নাম ধারণ করে শিয়ং। এরপর আসামে এসে নাম ধারণ করে ডিহাং, ডিহাং। হ্যাঁ, এবার এই যে বাংলাদেশের সীমানা ঢুকলো। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার মাঝি আলী নামক স্থান দিয়ে এই ডিহিং নদী ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে প্রবেশ করে। এবার দাঁড়ান ভাই,
একটু খাপের খাপ মিলে নেই। জামালপুর জেলা দিয়ে, বুঝতে পারছেন? এই ব্রহ্মপুত্র ওই সময় গিয়া ভৈরব, কিশোরগঞ্জ, আর এটা হচ্ছে দেওয়ানগঞ্জ, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ। এই জায়গায় 1787 সালে একটা ভূমিকম্প হয়। এরপরে সিরাজগঞ্জ টাঙ্গাইলের উপকণ্ঠ দিয়ে এই দেখা যায়, একটু উপরে মিলিয়ে দিলাম। এই জায়গা হচ্ছিল যমুনা নামে প্রবাহিত হয় দক্ষিণ দিকে, আবার এই জায়গা পদ্মা নামে এখানে, এই যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ। আর হচ্ছে এই নিচে হচ্ছিল চাঁদপুর। হ্যাঁ, চাঁদপুর পরবর্তীতে আবার মিলেছে। তাহলে যমুনা বা ব্রহ্মপুত্র নদী মূলত একই নদী, ঠিক আছে? এটা তিব্বতের হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপত্তি। ব্রহ্মপুত্র বা যমুনা নদী মনে থাকবে জন্য ব্রহ্মপুত্র দিলে। উৎপত্তি স্থলের নাম জাংপো, কোন জায়গায় শানপো আছে, কোনো সমস্যা নয়, সহজ হয় একই। এই নদীটা অরুণাচলে এসে নাম ধারণ করে শিওয়াং, এটা কিন্তু কারেক্ট। আসামে এসে নাম ধারণ করে ডিহিং নদী বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা মাঝিলি নামক স্থান দিয়ে ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশ করিয়া জামালপুর জেলা দিয়া বৃহত্তর ময়মনসিংহ দিয়ে প্রবাহিত হয়ে কিশোরগঞ্জে ভৈরবে এসে কালনী নদীর সাথে মিলিত হয়। তাহলে এইটা ব্রহ্মপুত্র, ওইটা কালনী এবং ব্রহ্মপুত্র মিলিত স্রোতধারা মেঘনা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে এই পদ্মার সাথে মিলিত হয়। জিনিসটা একটু বোঝেন। আরেকটু ক্লিয়ার করি, ব্রহ্মপুত্র তিব্বত হিমালয় কৈলাস শৃঙ্গ থেকে উৎপত্তি স্থল নাম জানপো, অরুণাচলের এসে নাম ধারণ করে শিওয়াং, আসামের এসে নাম ধারণ করে ডিহাং। এই ডিহাং নদী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার মাঝিলি নামক স্থান দিয়ে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করে। জামালপুর জেলার দিয়ে ঢুকে বৃহত্তর ময়মনসিংহে প্রবাহিত হয়ে কিশোরগঞ্জে ভৈরবে এসে কালনী নদীর সাথে মিলিত হয়। জামালপুর জেলার দেওয়ানগঞ্জে একটা 1787 সালে ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পের পরে মূল নদীর গতিপথ মানে একটু পশ্চিমে সরে যায় দক্ষিণ দিক দিয়ে সিরাজগঞ্জ টাঙ্গাইল জেলার উপকণ্ঠ দিয়ে যমুনা নদীর দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, যমুনা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে পদ্মা নদীর সাথে মিলিত হয়। এটি স্ক্রিনশট দেন, আর যে কোনো বই থেকে মিলে দেখবেন পড়লে ক্লিয়ার হয়ে গেছে। এবার এই জায়গা দেখেন, এই কালনী নদীতে কোথা থেকে আসলো সেই জিনিসটা একটু শিখবো, ঠিক আছে? তাহলে এবার শিখবো মণিপুর রাজ্য। এখান থেকে উৎপত্তি হলো বরাক নদী উৎপত্তি হয়ে নাগাল্যান্ড দিয়ে আসাম প্রবাহিত হয়ে বাংলাদেশে অদূরে দুই ভাগে বিভক্ত হয়। হ্যাঁ, এটা হলো সিলেট জেলা, সুরমা কুশিয়ারা। হবিগঞ্জ নাম ধারণ করে কালনী, হবিগঞ্জ আজমিরিগঞ্জে, সিলেট। হ্যাঁ, তাহলে বরাক নদী মণিপুর রাজ্যের
লিয়াইকুলেন গ্রামে উৎপত্তি স্থলের নাম ভৌরি। অর্থাৎ আমরা এইটা শিখতেছি কি নদী, এইটা শিখতেছি হচ্ছিল গিয়ে আপনার মেঘনা নদীর উৎপত্তি। মেঘনা নদী, হ্যাঁ, মেঘনা নদী মূলত বরাক নদী থেকে উৎপত্তি। তো এই মেঘনা নদী বা বরাক নদী মণিপুর রাজ্যের লিয়াইকুলেন গ্রামে উৎপত্তি স্থলের নাম ভৌরি। মণিপুর মানে বরাক নদী মণিপুর রাজ্য থেকে নাগাল্যান্ড দিয়ে প্রবেশ করে, আসাম দিয়ে প্রবেশ করে বাংলাদেশের অদূরে সুরমা কুশিয়ারা নদী নামে দুই নদী নামে বিভক্ত হয়। সুরমা এবং কুশিয়ারা সিলেট জেলার জকিগঞ্জ থানার মধ্য দিয়ে, এই দুইটা জকিগঞ্জ থানা, সর্বোত্তর পূর্বে থানা, জকিগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সুরমা কুশিয়ারা প্রবেশ করে হবিগঞ্জের আজমরিগঞ্জে এসে নাম ধারণ করে কালনী নদীর দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে পুরাতন ব্রহ্মপুত্র বা ব্রহ্মপুত্রের সাথে ভৈরবে মিলিত হয়। এর পরবর্তীতে কালনী এবং ব্রহ্মপুত্র মিলিত স্রোত দ্বারা কি নামে আপনাদের মেঘনা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। তাহলে একটু স্ক্রিনশট দেন, আর একবার আমি একটু বলি আপনাদের জন্য, কিন্তু ধীরে ধীরে বলতেছি। মেঘনা নদী মূলত বরাক নদীর থেকে উৎপত্তি। বরাক নদীর উৎপত্তি মণিপুর রাজ্যের লিয়াইকুলেন রাজ্য থেকে। উৎপত্তি স্থলের নাম ভৌরি। ভৌরি নদী নাগাল্যান্ড এবং আসামের ভিতর দিয়ে প্রবেশ করে বাংলাদেশের অদূরে এসে সুরমা এবং কুশিয়ারা নদী নামে বিভক্ত হয়। সুরমা কুশিয়ারা সিলেট জেলার জকিগঞ্জ থানার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। হবিগঞ্জের আজমেরিগঞ্জে এসে নাম ধারণ করে কালনী, অর্থাৎ সিলেট আর সুরমার কুশিয়ারার নাম ধারণ করে কি কালনী। কালনী নদী বাংলাদেশে কালনী নদী আরো দক্ষিণ দিকে ব্রহ্মপুত্র নদীর সাথে এসে মিলিত হয়ে নাম ধারণ করে মেঘনা। তাহলে মুছে ফেলেন, অনেক সুন্দর হয়েছে। এবারে এই ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা এটা কি, এরপরে তিস্তা আর গিয়া আপনার কর্ণফুলিটারে আমি মানচিত্রের পরে আমি এঁকে দেবানি। হ্যাঁ, ভাই আমার সুবিধার জন্য বাংলাদেশ আঁকলাম, কোনো সমস্যা নাই। 1 দাগ 3 দাগ এলো আঁকো, 2 দাগ 3 দাগ ফিস। জিনিসটা বোঝা যাচ্ছে, একটু নাম লেখলে বুঝতে পারবেন। গঙ্গা এইটুকু একেই দেই, মুর্শিদাবাদ, ভাগীরথী, হুগলি, এবার এই জায়গা দিয়া ব্রহ্মপুত্র, আমি হেডলাইন দিলাম ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, চাঁদপুর, মেঘনা, হবিগঞ্জ, ভৈরব, কিশোরগঞ্জ, আজমেরিগঞ্জ, হবিগঞ্জ, সুরমা নদীর তীরে অবস্থিত সিলেট, বরাক,
মণিপুর। এবার একটু দেখেন এখান থেকে সিলমারি, কুড়িগ্রাম জেলার সিলমারি, এটা হচ্ছে নীলফামারী, এটা হচ্ছে সিকিম, সীতামুরদ, সুবকগোলা, দার্জিলিং, ডুয়ারের সমভূমি, ডিমলা, সাতনাই। এই যে তিস্তা নদীটা, তিস্তা নদী সিকিমে, সিকিমে মানে এখানে কিন্তু হিমালয় আছে, সীতামুরদ থেকে উৎপত্তি হয়ে সুবকগোলা, শিবকগোলা, সুবক না, শিবকগোলা একটা গিরি সংকটের মধ্য দিয়ে দার্জিলিং, দার্জিলিং এর সমভূমি দিয়ে, ডুয়ারের সমভূমি দিয়ে শিলাহাট, শিলাহাট না, এটার নাম হলো কি, হ্যাঁ শিলাহাট, শিলাহাট থেকে 4-5 কিলোমিটার দূরে ডিমলা জেলার সাতনাই নামক স্থান আছে নীলফামারী জেলার, এই নীলফামারী দিয়া তিস্তা নদী ঢুকে এই পুরাতন ব্রহ্মপুত্রের সাথে ব্রহ্মপুত্র, হ্যাঁ, সাথে চিলমারিতে যুক্ত হয়। এবার এলো আপনার নদ নদীর ক্লাস আর কি কাছাই গেছে। এবার আপনাদের যে জিনিসটা তো বুঝাবো সেই জিনিসটা বুঝাতে চাই। এই জায়গা গড়াই আর হচ্ছে মধুমতি নদী আছে, গড়াই মধুমতি, মৃতপ্রায় বদ্বীপ, সক্রিয় বদ্বীপ। বদ্বীপটা কিরকম, কাকে বলে, এই জায়গা দেখা যায়, হ্যাঁ, ধরেন এই যে একটা নদী, আবার এই যে একটা নদী, বা যে কোনো একটা নদী আসিয়া এই জায়গা যে এদিক দিয়ে গেল, ঠিক আছে, এদিক দিয়ে গেল, আবার একটা নদী এন্ডে যাত্রী না ফেরাই ফেলি, এই ডেল্টা বয়াকৃতির যে ইটা সোয়ার যে দুই ধার দিয়ে যাচ্ছে, মাঝখানে সোয়ার ওঠে। দেখেন এই যে পদ্মা নদী, এই যে, আর এই যে গঙ্গা, হ্যাঁ, এই জিনিসটুকু দেখেন একটা বোয়ার মতো, ডেল্টা বোয়ার মতো। তো এই মৃতপ্রায় বদ্বীপ এইটা এখনো সক্রিয়, এখনো পলি পড়িয়ে পড়িয়ে যাচ্ছে, যেহেতু এখান দিয়ে পলি পড়ে না, এটা মৃতপ্রায় যশোর। এই গড়াই মধুমতি এর পূর্বাঞ্চল সক্রিয় বদ্বীপ, পশ্চিমাঞ্চল মৃতপ্রায় বদ্বীপ, যশোর টশোর এই অঞ্চল দিয়ে, ঠিক আছে। এবার এই জায়গা দিয়ে হচ্ছিল বরেন্দ্র অঞ্চল। আমি কিন্তু এখন ওই যে প্রাকৃতিক বৈশিষ্ট্যটা আলোচনা, ভূপ্রকৃতি, হ্যাঁ, বরেন্দ্র অঞ্চল। আর এটা হচ্ছিল এই, এটার সাথে এটা আঁকা ঠিক হবে না ভাই, তাহলে আপনারা আবার পেঁয়াজ খেয়ে যাবেন। আমি একটা স্ক্রিনশট দেন, তারপরে আমি ওই জিনিসটুকু বুঝাই, মুছে ফেলি, হ্যাঁ। আর মিজোরাম থেকে উৎপত্তি, এই লুসাইফার, মিজোরামের লুসাইফার থেকে কর্ণফুলী উৎপত্তি। এখানে একটা গল্প আছে যে আরাকানের হচ্ছিল রানী আর এই চট্টগ্রামে এক রাজা, দুইজনে প্রেম করত, জ্যোৎস্না রাতে দুইজনের নৌকায় ঘুরতে বের হয়েছে,
এখানে একটা নদী ছিল, এই নদীতে ওই কানে একটা ফুল গোছা ছিল, ওই ফুলটা পড়ে যায় ওই কন্যার, মানে রাজকন্যার। তো রাজকন্যার ফুলটা উঠাতে যে ওখানে ঝাঁপ দেয় নদীতে নৌকো থেকে, ওই আরাকানের রাজকন্যা ঝাঁপ দেয় এবং চিটাগাং এর রাজপুত্র ওই মেয়েকে বাঁচানোর জন্য ঝাঁপ দিয়ে পায় না, পরে নদীতে ডুবে আত্মহত্যা করে। এই কারণে ওখান থেকে কর্ণফুলী নামের উৎপত্তি হয়েছে। ব্যাপারটা বুঝছেন? তাহলে মুছে ফেলি। বাংলাদেশে ভূপ্রকৃতি সাধারণত 3 ভাগে বিভক্ত। ভূপ্রকৃতি কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। সোপান 8%, পাহাড় 12%, সমভূমি 80%। আগে একটু দেখেন আমাদের বিভিন্ন জন, আপনার একটা বলি যে নাফিস আহমেদ 1955 সালে আমাদের ভূপ্রকৃতিকে 2 ভাগে বিভক্ত করেছেন। এরপরে অবস্থা ও গঠন অনুযায়ী 4 ভাগে বিভক্ত। হারুনুর রশিদ স্যার 1954 এবং 77 সালে 24টি প্রধান ভাগ এবং 54টি এককে ভাগ করেছেন। ইউএনডিপি এবং ফাউল 19টি ভাগে ভাগ করেছেন। এমআই চৌধুরী ও মনিরুজ্জামান মিয়া 1981 সালে 3টে ভাগে ভাগ করেছে। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। তাহলে এই 3টে ভাগে সমান, সোপান, পাহাড়, সমভূমি। ঠিক আছে? এবার এই চিত্রটা একটু দেখেন, আমার আগের ক্লাসটা একটু মনে আছে কিনা। সমভূমি 2 থেকে 6 বা 3, সোপান 6 থেকে 30, সোপান বা গোয়ার উচ্চতা আর কি। হ্যাঁ, এরপরে টিলা, এরপরে পাহাড় 30 থেকে 100, ও মালভূমি একটা আছে আর লো 1000 প্লাস, এই 600 থেকে 1000, 600 থেকে 1000। আর 1000 প্লাস হচ্ছে পর্বত। অর্থাৎ সোপানের চাইতে পাহাড়টা একটু উঁচু আর সমভূমি তার নিচু। এটা আর কি বিষয় না, বিষয়টা আমি যে জিনিসটা বুঝাচ্ছি সেই বিষয়টাই আসবো। গত ক্লাসে আমি বলছি সোপান। এর আগে এই সোপান সমূহ তৈরি হয়েছে কোন সময়? প্লাইস্টোসিন কালের সোপান সমূহ এলো একটা ভাগ। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ 2, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ মনে রাখবেন। আর হচ্ছে সাম্প্রতিক কালের সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। হ্যাঁ, তাহলে জিনিসটা বুঝতে পারছেন। তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে। এক হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, 2 হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, 3 হচ্ছে
সাম্প্রতিককালের সমভূমি। এগুলো ম্যানুয়ালি ক্লাস হলে এত সুন্দর করে লিখে দিতাম এবং বুঝিয়ে দিতাম, আর পড়াশুনো করা লাগতো না রে ভাই, যাইয়ে খাতায় খালি লিখতেন আর রাখতেন। আমরা একটু চিত্র সহকারে আপনাদের দেখাতে চাই। চিত্রটা একটু দেখেন বোঝেন কিনা। অর্থাৎ এই বরেন্দ্র অঞ্চলটা, এই যে একে দিলাম, এই জায়গাটা একটু আইডিয়া করে নিলেন। আর এরপরে এই যে উত্তরে, উত্তরে এবং উত্তর পূর্ব, হ্যাঁ কিছু কিছু জায়গা উত্তর পূর্ব, এই যে মৌলভীবাজার, এখানে সিলেট দিয়া, হ্যাঁ কিশোরগঞ্জ দিয়া, এরপরে এই চিটাগং, এই যে পূর্ব পাশ দিয়ে রাঙ্গামাটি, পার্বত্য জেলা এবং চট্টগ্রামে, এইগুলো পাহাড়, আর বাদ বাকি সব সমভূমি, প্লাইস্টোসিন কালের সমভূমি। হ্যাঁ, এবার এই জিনিসগুলো আমরা একটু ভাগ করে দেখব যে কি কি আছে। মুছে ফেলে তারপর আবার আঁকলে বুঝতে পারবেন। আগে লিখি টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ দুই ভাগে বিভক্ত। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ দুই, উত্তর উত্তর পূর্ব, উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ এই টারশিয়ারি যুগ হচ্ছে বিসি 65 মিলিয়ন থেকে বিসি 1.8 মিলিয়ন, এত সময়কাল। হ্যাঁ, এর আয়তন 13,295 বর্গ কিলোমিটার। এই জায়গাটুকু। দক্ষিণ পূর্ব অঞ্চলের কিছু বৈশিষ্ট্য আমি দেখাই। বেলে পাথর, শেল কর্দম, সর্বোচ্চ পর্বত তাজিংডন 1280 মিটার। কিওকারাডাং বা কিওকারাডাং ডং
ডং মানে হচ্ছে পাহাড়, বুঝছেন? 1230 মিটার। গড় উচ্চতা 610 এত মিটার। এই কোন কোন জায়গায় এই জায়গাগুলো? পার্বত্য চট্টগ্রাম, 3টে জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, কক্সবাজার। অর্থাৎ আমরা টারশিয়ারি যুগের পাহাড় দুই ভাগে ভাগ করছি। এক হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। এই জায়গার বৈশিষ্ট্য হচ্ছে বেলে পাথর, শেল, কর্দম, মাটির বৈশিষ্ট্য। এখানে পর্বত হচ্ছে তাজিনডং সবচেয়ে বড় এবং কেওক্রাডাঙ্গা হচ্ছে দ্বিতীয়। গড় উচ্চতা 610 মিটার। এই অঞ্চল হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার। ক্লিয়ার? এই জিনিসটুকু মাথায় রাখেন, এটা পাহাড়ি এলাকা আর কি। হ্যাঁ, এবার আপনার উত্তর পূর্ব অঞ্চল একটু দেখেন কোন কোন অঞ্চল নিয়ে। ময়মনসিংহ, নেত্রকোনা 1, 2, সিলেটের উত্তর ও উত্তর পূর্বাংশ 3, মৌলভীবাজার ও হবিগঞ্জ। ওই যে চিত্র আঁকসালাম দেখেন যে ময়মনসিংহ নেত্রকোনা জেলা, এর উত্তরাংশ আর সিলেটের উত্তরাংশ উত্তর পূর্বাংশ মৌলভীবাজার এবং হবিগঞ্জ। এটা ক্লিয়ার? এখানে গড় উচ্চতা হচ্ছিল গিয়া ভাই 244 মিটার, মানে মাটির বা পাহাড় পর্বতের, বুঝতে পারছেন? এরা সাধারণত টিলা নামে পরিচিত। এই জায়গার এইগুলো জয়ন্তিকা, খাসিয়া, জয়ন্তিয়া, টিকা কইতে তিয়া, জয়ন্তিয়া, খাসিয়া, এইগুলো হচ্ছিল গিয়া এই অঞ্চলের পাহাড় পর্বত, বুঝতে পারছেন? তাহলে উত্তর পূর্বাঞ্চলে ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার 244, টিলা, জয়ন্তিয়া গেল গা। এবার আসি প্লাইস্টোসিন কালে। 12% এটা কিন্তু মনে রাখেন। এই বৈশিষ্ট্যগুলো লিখে আমি চিত্রটা আঁকবো, তাহলে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। দুই, প্লাইস্টোসিন কালের সোপান বা গড় সমূহ। সোপান আর গড় তো একই, ব্যাপারটা বুঝতে পারছেন? এলো 25,000 বছর পূর্বের সময়। এটা 3টা ভাগ ভাই। এক হচ্ছে বরেন্দ্র ভূমি, 2 হচ্ছে মধুপুর ও ভাওয়ালের, মধুপুর বা ভাওয়ালের গড়, মধুপুর বা ভাওয়াল আর লালমাই পাহাড়। এই যে একটা চিত্র, ওই বাংলাদেশের মাঝখানে কুমিল্লার ওই জায়গা দিয়ে একটু হবে, বুঝছেন? এই বৈশিষ্ট্য এত বর্গ মিটার, এই জায়গাটা 9320, 6 থেকে 12 মিটার। এর উচ্চতা, লাল ও ধূসর মাটির রং। আর এর ইলো 4103 বর্গ কিমি। গড় উচ্চতা প্রায় 30 মিটার।
ও 3 থেকে 30 ভাই, ওই যে সোপানের উচ্চতা। আর হচ্ছে গিয়া 2 থেকে 3 হচ্ছে গিয়া আপনার সমভূমি, 2 থেকে সমভূমি, অনেক জায়গায় 6ও আছে, সমস্যা নেই। এটাও লাল ধূসর। এবার লালমাই পাহাড়ের প্রায় অল্প একটু 34 বর্গ কিলোমিটার, গড় উচ্চতা 21 মিটার। আর মাটির বৈশিষ্ট্য বা লালচে নুড়ি, বালি ও কংকর মিশ্রিত। একটু জিনিসটা ক্লিয়ার খান। প্লাইস্টোসিন কালের সময়সূচক, এই সময়সূচক 3টে জায়গায় আছে, বরেন্দ্র ভূমি, মধুপুর ও ভাওয়াল। এটা গাজীপুরে, হ্যাঁ, গাজীপুর। আর এটা হচ্ছিল কুমিল্লা নোয়াখালী অঞ্চল, কুমিল্লা অঞ্চল। আর এই বরেন্দ্র ভূমি তো এটা তো বুঝতে পারছেন, রাজশাহী, ঠিক আছে, দিনাজপুর, এই অঞ্চলটা নিয়ে। রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, রংপুর, গাজীপুর আর টাঙ্গাইল। ওটা তো কুমিল্লা। এইটুকু ভাই, রিটেন পরীক্ষা এই জিনিসটা কিন্তু খুব কাজে লাগবে। বরেন্দ্র ভূমি এর মোট আয়তন 9320, 6 থেকে 12 মিটার। এর উচ্চতা লাল ও ধূসর, হ্যাঁ, মাটির রং। রাজশাহী, নওগাঁ, দিনাজপুর। আর মধুপুর ও ভাওয়ালের গড় 4103 বর্গ কিলোমিটার, 30 মিটার গড় উচ্চতা, লাল ও ধূসর। গাজীপুর এবং টাঙ্গাইলে আছে। আর লালমাই পাহাড় প্রায় 34 বর্গ কিলোমিটার, 21 মিটার হচ্ছে উচ্চতা, লালচে ধূসর, নুড়ি, বালি ও কর্কর মিশ্রিত, কুমিল্লা অঞ্চলটা নিয়ে। পরীক্ষা আসতে পারে আপনার ভাওয়ালের, মানে মধুপুর ভাওয়ালের অঞ্চল কোন জায়গা, এটা আসতে পারে। তিন হচ্ছে সাম্প্রতিক কালে প্লাবন সমভূমি 80%। এর মোট আয়তন 120,266 এত বর্গ কিলোমিটার। গড় উচ্চতা 9 মিটার সমুদ্র সমতল থেকে, হ্যাঁ। এটা আবার কয়টা ভাগে বিভক্ত? পাদদেশীয় সমভূমি 2, বন্যা প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি, উপকূলীয় সমভূমি, স্রোতজ সমভূমি। এলাকাটা একটু লিখে দিই। পাদদেশীয় মানে পাহাড়ের ইসের, রংপুর, দিনাজপুর, হ্যাঁ। আমরা গত ক্লাসে পড়াইছিলাম যে মানে চূর্ণি বিচূর্ণি ভ্রমণের মাধ্যমে বা ক্ষয়জাত সমভূমি, তারপর সঞ্চয়জাত সমভূমি, পাদদেশীয় সমভূমি এর একটা অঞ্চল, হ্যাঁ। বন্যা প্লাবন ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, এই অঞ্চল দিয়ে বেশি বন্যা হয়। মৃতপ্রায় সক্রিয়, এই যে গড়াইয়ের ওই সাইড দিল সক্রিয়, আর মধুমতি, গড়াই মধুমতির এই সাইড দিল মৃতপ্রায়। উপকূলীয় নোয়াখালী,
ও ফেনী থেকে কক্সবাজার এই অঞ্চল উপকূলীয়, আর স্রোতজ খুলনা, পটুয়াখালী, বরগুনা, এই তিনটে অঞ্চল। ঠিক আছে, তাহলে জিনিসটা বোঝেন। তাহলে সাম্প্রতিককালে প্লাবন সমভূমি 80%, 1,24,26 বর্গ কিলোমিটার, গড় উচ্চতা হচ্ছে 9 মিটার। পাদদেশের সমভূমি বন্যা, প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি, উপকূলীয় সমভূমি, স্রোতজ সমভূমি, এই কয় ভাগে ভাগ করছে। রংপুর হচ্ছে পাহাড় পর্বতের নিচে, রংপুর দিনাজপুর সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচু, মানে পাহাড়ের নিচে দিয়ে আর কি। হ্যাঁ, এরপর বন্যা কবলিত ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, এই ব্রহ্মপুত্র এরিয়া যেটুকু, এইটুকুতে আর কি বেশি দেখবেন, বা মেঘনার এরিয়া ওই জায়গা দিয়ে আর কি মানে হলো বন্যা হলো। বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ আর সক্রিয় বদ্বীপ, আর উপকূলীয় নোয়াখালী ও ফেনী থেকে আর কি এই কক্সবাজার পর্যন্ত, ফেনীর এই ধারের কয়টা তো আবার নতুন করে আর কি কুমিল্লা বিভাগ ঘোষণা করবে বা করছে নাকি। স্রোতজ খুলনা, পটুয়াখালী, বরগুনা। ক্লিয়ার? মৃতপ্রায় বদ্বীপ, সক্রিয় বদ্বীপ এই অঞ্চলটা, এই মেঘনা নদীর এই পর্যন্ত। ঠিক আছে, এর পরবর্তীতে এই যে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, এখানে হচ্ছিল কুমিল্লা, লালমাই, এরপরে গিয়া গাজীপুর, টাঙ্গাইলের ভাওয়ালের ও মধুপুরের গড়, বরেন্দ্র সমভূমি, সোপান সমূহ। হ্যাঁ, আর এই যে ময়মনসিংহ, নেত্রকোনা, আর এই সিলেটের উত্তর অংশ, উত্তর পূর্ব অংশ, এলো গিয়া আপনার বাংলাদেশের ভূপ্রকৃতি। আশা করি বুঝতে পারছেন ভাই। এখন পড়তে গেলে দেখবেন যে সহজ মনে হবে। তো এই নদ নদী এবং ভূপ্রকৃতি মোটামুটি একটু আয়ত্তে রাখবেন। আর ওই শাখা নদী, উপনদী, সরি মানে শাখা নদী, কোন কোন নদীর উপনদী, শাখা নদী, এগুলো একটু বই থেকে পড়ে নেবেন, ওটা ঠিক আছে। তো আপাতত এই পর্যন্তই, অনেক কষ্ট হয়ে গেছে, টায়ার্ড ভাই। মোটামুটি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ ভাই।